দীপ্ত, রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জরুরি টিকা ক্যাম্পেইনের পরও সংক্রমণ ছড়াচ্ছে হাম, বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের। এখন আমাদের যেটি দেখার বিষয় যে আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে এসেছি, ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু, সে কতটা দিয়েছে, সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। প্রধানমন্ত্রীকে ব্রিক্স ও দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ ভারতের, জানালো দিল্লি। ঢাকায় প্রধানের আশা নিয়ে জল্পনার কিছু নেই, মন্তব্য উপদেষ্টার। ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের উদ্যোগ। ফলাফল একই দিনে। 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন, তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। শেখ হাসিনার আরও ফোন আলাপের রেকর্ড ট্রাইব্যুনালে। নির্দেশ দেন আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর। সায় ছিল কাদের ও হাসান মাহমুদের। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন পাবলিক দিলে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবেন। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। মানবতা বিরোধী অপরাধে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। বাবার হাত ধরে উত্থানের 2 যুগ পর পালালেন দেশ ছেড়ে। সংবাদে আরও থাকছে। দুর্গাপুরে উদ্ধার হলো লোকালয়ে ঢুকে পড়া বিরল প্রজাতির লজ্জাবতী বানর। স্বেচ্ছাসেবকদের সহায়তায় পরে বনে অবমুক্ত। দেশে হাম নিয়ে শঙ্কা এখনো কাটেনি। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 2 শিশু। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার পর শিশুদের শরীরে সুরক্ষামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা তা এখন যাচাই করে দেখা উচিত। যদিও জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায় তারা সম্প্রতি এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। হামে আক্রান্ত হয়ে এখনো প্রতিদিন প্রায় শতাধিক শিশু রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে, মৃত্যুও আছে। এরই মধ্যে বিশেষ ক্যাম্পেইন করে দেয়া হয়েছে হামের টিকা। তবুও কেন এত সংক্রমণ? এই টিকা কতটুকুই বা কার্যকর হয়েছে? কতদিন পর্যন্ত চলবে এই অবস্থা? এসব বিষয় নিয়ে নানান প্রশ্ন আছে সাধারণ মানুষের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত হামে 1,36,000-এর বেশি শিশু আক্রান্ত হয়। মারা গেছে প্রায় 750-র বেশি। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামে আক্রান্তের হার বেশি। আবার রাজধানীর হাসপাতালগুলোতেও বিভিন্ন জেলা থেকে রোগীরা এসে ভর্তি হচ্ছেন। সংক্রমণ কমাতে এপ্রিল মাসে জরুরি টিকার ক্যাম্পেইন করে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এখন সময় এসেছে টিকার কার্যকারিতা জানার। হাম তো এখনও সংক্রমণ হচ্ছে, এখনও মারা যাচ্ছে। মিজেলস যেসব দিলাম, যেসব বাচ্চাদের, তাদের রক্ত নিতে হবে, নিয়ে দেখতে হবে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা হয়েছে কিনা, এবং হলেও সেটা প্রতিরোধ লেভেলে একটা ইউনিট আছে 120 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, মিনিমাম এটা থাকতে হবে। ভ্যাকসিন দেওয়ার পর এই লেভেলটা থাকতে হবে, সেটা আছে কিনা। না থাকলে ভ্যাকসিন দিলেও দেখা যাবে সংক্রমণ হতে থাকে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, মার্চ থেকে জুলাই পর্যন্ত 34,000-এর বেশি রক্তের নমুনা পরীক্ষা করে ইনস্টিটিউট। এতে শুধু আক্রান্তের হার নির্ণয় করা হয়, কিন্তু টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। এখন আমাদের যেটি দেখার বিষয় যে আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে এসেছি, ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু, সে কতটা দিয়েছে, সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। আমরা অলরেডি প্রজেক্ট পাশের জন্য দিয়ে দিয়েছি। পাশ হওয়ার সাথে সাথে আমাদের সব জনবলও রেডি আছে। আমরা দ্রুতই এটা দেখার জন্য যাবো ইনশাল্লাহ।
টিকার কার্যকারিতা জানা গেলে কোথায় ঘাটতি আছে তা জানা যাবে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের রয়ের প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রিসভার রদবদলেরও কোনো সিদ্ধান্ত বা ইঙ্গিত নেই বলে জানান তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেন গত 17 ফেব্রুয়ারি। সেই হিসেবে তাঁর সরকারের 6 মাস পূর্ণ হতে চলেছে এ মাসেই। এই সংক্ষিপ্ত সময়ে মন্ত্রী ও মন্ত্রণালয়ের মূল্যায়ন করে ব্যবস্থা নিতে পারেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে আসে মন্ত্রিসভার রদবদলের বিষয়টি। এ নিয়ে উত্তর দেন খোদ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 180 দিন না এটা 365 দিন, এটা ইস্যু না। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রীরা যারা আছেন, মন্ত্রণালয়গুলো যা আছে সেগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সাপ্তাহিক এই ব্রিফিংয়ে তিনি আরও জানান, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই। এটি দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ। আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন। বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে, আমাদের নতুন করে আমাদের সম্পর্ক আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি, কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিকলি একজন মানুষের প্রতিদিনই সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কের কথা বলছেন। তথ্য উপদেষ্টা বলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। জানান, বাংলাদেশে আসলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য নিরাপত্তা পাবেন তিনি। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আরও জানিয়েছেন, দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিক্স সম্মেলন ও দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এছাড়া বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক হিসেবেও উল্লেখ করেন তিনি। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতে হতে যাচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের বিষয়টি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। আগামী 20 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনে 349 জন সংসদ সদস্যের ভোট গ্রহণে থাকবে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে একটি প্রস্তুতিমূলক সভা শেষে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি আরও বলেন, 20 আগস্ট ভোট গ্রহণ শেষ হওয়ার পর তাৎক্ষণিকভাবে অধিবেশন কক্ষেই ভোট গণনা করা হবে। গণনা শেষে প্রাথমিক ফলাফল সেখানে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করবেন। পরবর্তীতে সচিবালয় থেকে প্রকাশ করা হবে চূড়ান্ত গেজেট। নির্বাচনী প্রক্রিয়া সংসদ থেকে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এইটা হচ্ছে পদ্ধতিগত ব্যাপার এবং আমরা বিকাল 5টা পর্যন্ত ভোট ব্যবস্থাটা রাখতে হবে। কেন যদি কোনো অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন, তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। এদিকে আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই দিন বেলা 3টায় শুরু হবে সংসদ অধিবেশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি আগামী 27 আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেছেন।
2024 সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার আরও নির্মম নির্দেশনার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মঙ্গলবার সেই ফোনালাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের নথিতে থাকা তথ্য অনুযায়ী 2024 সালের 19 ও 21 জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ হয়। 19 জুলাই দুপুর 2:54 ফোন আলাপে শেখ হাসিনা ও হাসান মাহমুদের কথোপকথনে পাল্টা আগুনের কথা উঠে আসে। আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে র্যাব নিয়ে আসছে সব জায়গায় র্যাব দেবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দিলে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। একই সঙ্গে ছাত্র জনতার জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারেরও নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। তো আমাদের তো ঠেকাইতো। হ্যাঁ, না আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না। আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। বিজিবি বলছি যেতে বিজিবি। প্রসিকিউশন জানিয়েছে ফরেনসিক ল্যাবে এই কল রেকর্ডের সত্যতা শতভাগ নিশ্চিত হওয়ার পরই তা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আমরা দেখেছি যে দেশব্যাপী অগ্নিসংযোগ হয়েছে। আমরা মনে করি আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ এবং তৎকালীন প্রধানমন্ত্রীর আদেশে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এই আন্দোলনকারীদের বা সাধারণ মানুষদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছিলেন, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছিলেন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় এখন পর্যন্ত 14টি কল রেকর্ড দাখিল করা হয়েছে। চলতি সপ্তাহেই প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হতে পারে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মাগুরার বহুল আলোচিত 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন ও আসামির আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বিশেষ বেঞ্চে শুনানি শুরু হয়। 2025 সালের 17 মে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই রায়ে অপর 3 আসামি সজীব শেখ, রাতুল শেখ ও জাহিদা বেগমকে খালাস দেওয়া হয়। 2025 সালে মার্চের শুরুতে মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকার পর 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের স্থানীয় স্ট্রেইন থেকে উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H9N2 এবং গোট পক্স ভ্যাকসিনের সিড আনুষ্ঠানিকভাবে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদন ও মাঠ পর্যায়ে ব্যবহারের লক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে টিকা দুটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, BLRI উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোট পক্স ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে খামারি পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। মেহেরপুরের ইসাখালী সীমান্তে এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর ধরে নিয়ে যাওয়ার জেরে 2 ভারতীয় কৃষককে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ, BGB ও BSF এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে 2 দেশের 3 নাগরিককেই মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার ইসাখালী সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শূন্যরেখা সংলগ্ন নিজের জমিতে চাষ করতেন বাংলাদেশি কৃষক আব্দুল মান্নান। সকালে জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে BSF এর সদস্যরা তাকে জোরপূর্বক ধরে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হলে বাংলাদেশ অংশের ক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তে অবস্থানরত 2 ভারতীয় কৃষককে ধরে নিয়ে আসে। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে BSF বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে ফেরত দেয় এবং BGBর উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা আটক 2 ভারতীয় কৃষককে BSF এর কাছে হস্তান্তর করেন।
এবার দেখে নিব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ দেশের সব জাদুঘরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে সরকার। সপ্তাহে অন্তত একদিন কোনো টিকিট ছাড়াই শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং সেবার মান উন্নয়নে 6 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, অধিক্ষেত্র সংকোচন, শূন্য পদে নিয়োগ জটিলতা, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন কারণে নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে দরিদ্র নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে লালমনিরহাট জেলা মহিলা দলের সহসভাপতি শেলি খাতুনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কারপত্রে দলীয় পদ ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, চাঁদা দাবি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে। শিমুল বাসার, দীপ্ত বার্তা। অবশেষে বনের বানর বনেই ফিরে গেল। রক্ষা পেল কোনো অঘটন থেকে। ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুরে। সেখানে লোকালয়ে ঢুকে পড়ে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর। পরে বানরটিকে উদ্ধার করে অবমুক্ত করা হয় পাহাড়ে। বড় বড় মায়াবী চোখের দিকে তাকালে যেন কারো হৃদয়ে এক ধরনের কোমল অনুভূতি জন্মাতে পারে। ধীর, শান্ত এবং লাজুক স্বভাবের এই প্রাণীটিকে প্রথম দেখায় নিরীহ ও অসহায় বলে মনে হবে। এই বিস্ময়কর প্রাণীটি হলো লজ্জাবতী বানর। এটি আমাদের দেশের বনাঞ্চলে এক নিশাচর এবং রহস্যময় বাসিন্দা। লজ্জাবতী বানর ক্ষুদ্র প্রজাতির প্রাণী। মন্থর গতিসম্পন্ন হলেও ফুলের পরাগায়ন ও বীজের বিস্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ফলের চেয়ে বেশি বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা খায়। এতে ইকোসিস্টেমের উপকার করে পরিবেশের বন্ধু হয়ে উঠেছে লজ্জাবতী বানর। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের চিরসবুজ বনাঞ্চলে প্রধানত এদের দেখা মেলে। এছাড়া নেত্রকোনার দুর্গাপুর ও কাপ্তাইয়ের পাহাড়ি অঞ্চলেও উপস্থিতি রয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে গত 10 আগস্ট সন্ধ্যার পর মাদ্রাসাতুল ইনসাফ নামের প্রতিষ্ঠানের চত্বরে একটি প্রাণী দেখতে পান শিক্ষক ও শিক্ষার্থীরা। সেটি মাদ্রাসার বাউন্ডারির নেটের উপর দিয়ে চলাফেরা করছিল। পরে সেটিকে ধরে একটি খাঁচায় রাখা হয়। খবর দেওয়া হয় সেভ দ্য অ্যানিমেলস অব সুসং-এর স্বেচ্ছাসেবকদের। তারা এসে প্রাণীটি লজ্জাবতী বানর বলে শনাক্ত করেন। পরে সেটিকে উদ্ধার করে রাতেই গারো পাহাড়ের বনে অবমুক্ত করা হয়। লজ্জাবতী বানর সংকটাপন্ন প্রাণী। বাংলাদেশের বন্যপ্রাণী আইনের অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই সহ 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দেশটিতে গৃহযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করার পর এই সাজা দেওয়া হলো। বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন আসাদ। ধন, মান ও ঐতিহ্যে একসময় বেশ সমৃদ্ধ সিরিয়া এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত। 2011 সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। সেই লড়াই, রক্তপাত এখনও থামেনি। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার সন্তান বাশার আল আসাদ। ক্ষমতা গ্রহণের পর সংস্কারের ভূমিকা থেকে ধীরে ধীরে আসাদ কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠতে শুরু করেন। বিরোধী মত দমনে তার কুখ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। গ্রেপ্তার করা হয় অনেক সরকার বিরোধী শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের। 2011 সালের মার্চে সিরিয়ার দক্ষিণের শহর দেরাতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। তবে এর আগেও দেশটির বিভিন্ন স্থানে ছোট ও বিচ্ছিন্ন বিক্ষোভ দেখা দেয়। বিক্ষোভ দমাতে সরকারি বাহিনীকে মাঠে নামান বাশার। দমন পীড়নের মুখে বিক্ষোভকারীরা বাশারের পদত্যাগের দাবি তোলেন। এতেই বেড়ে যায় দমন পীড়ন। এক পর্যায়ে বাশার বিরোধীরা হাতে অস্ত্র তুলে নেন। টানা 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় 5 লাখের বেশি মানুষ নিহত হন। উদ্বাস্তু হন দেশটির প্রায় অর্ধেক মানুষ।
আহমেদ আল সারার বিদ্রোহী বাহিনীর কাছে 2024 সালের 8 ডিসেম্বর পতন হয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান বাশার আল আসাদ। এরপর স্থানীয় সময় মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত বাশার আল আসাদকে পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করেন। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক সাবেক প্রধান আতেফ নাজিবকেও পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আদালত জানায় 2011 সালে দারা প্রদেশে বাশার আল আসাদ সরকারের সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। সেই অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করার পর মৃত্যুদণ্ডের এই সাজা দেয়া হলো। একই সাজা দেয়া হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ফাহাদ আল ফ্রেইস এবং আসাদের ভাই মাহের আল আসাদের। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে কলম্বিয়ায়। ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। চলতি বছর এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্স ও ভেনেজুয়েলায়। আতঙ্কিত মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, তীব্র মাত্রার ভূমিকম্প বাড়ছে কেন? দীপ্ত সংবাদের এক্সপ্লেইনারে চেষ্টা করব সেই উত্তর জানার। গতকাল 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে। ভূমিকম্পের আঘাত এতটাই ভয়াবহ যে পার্শ্ববর্তী দেশগুলো কেঁপে উঠেছে। শত শত মানুষ মারা গিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। ভূমিকম্পের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। চলতি বছরের 8 মাসের মধ্যেই বেশ বড় ভূমিকম্প এবং এর ভয়াবহতার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। ফিলিপাইন, ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, জাপান, কলম্বিয়া সবগুলো দেশই কেঁপেছে 7 মাত্রার বেশি ভূমিকম্পে। কিন্তু প্রশ্ন, হঠাৎ করেই কেন ঘন ঘন ভূমিকম্প এবং সবগুলোই শক্তিশালী মাত্রার হচ্ছে কেন? পৃথিবীর ভূগর্ভে সংঘটিত শক্তিশালী প্রাকৃতিক কম্পনই হলো ভূমিকম্প। সাধারণত টেকটনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ, সঞ্চালন বা সরে যাওয়ার ফলে এই কম্পনের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে আধুনিক প্রযুক্তির কারণে বেশি বেশি ভূমিকম্প রেকর্ড করা সম্ভব হচ্ছে। আর যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষ দ্রুত ভূমিকম্প সম্পর্কে জানতে পারছে। USGS আরও বলছে, বর্তমানে তারা প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 20,000 ভূমিকম্পের অবস্থান শনাক্ত করে, অর্থাৎ দিনে প্রায় 55টি। এছাড়া দীর্ঘমেয়াদী রেকর্ড অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 16টি বড় ধরনের অর্থাৎ 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়। কোনো বছরে কম, কোনো বছরে বেশি। তবে গত 40 বছরের মধ্যে 12 বছরই এই সংখ্যা অতিক্রম করে বড় মাত্রার ভূমিকম্প বেশি হয়েছে। এখন মানুষের মনে প্রশ্ন উঠেছে, দিন দিন বড় মাত্রার ভূমিকম্প কেন বাড়ছে? জার্মানির জাতীয় ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান তাপমাত্রা ভূমিকম্পের সংখ্যা এবং তীব্রতা বাড়িয়ে দিতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভূত্বকের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। এটি টেকটনিক প্লেট ও সক্রিয় ফল্টগুলোতে অতিরিক্ত চাপ ফেলে ও কিছু অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি ও ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা আরও বলছেন, মাত্র কয়েক ডেসিমিটার সমুদ্র পৃষ্ঠের ওঠানামাই ভূমিকম্প ঘটানোর জন্য যথেষ্ট। অর্থাৎ চাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। আর এ কারণেই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে। এছাড়া ফ্র্যাকিং পদ্ধতিতে তেল ও গ্যাস উত্তোলনের ফলেও কিছু কিছু অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস দেওয়া কঠিন। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূমিকম্প হয়েছে যেগুলোর তীব্র মাত্রা পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, বদলে দিয়েছিল মানচিত্র। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সর্বদা জনসচেতনতা ও নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করা উচিত। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। ইতিহাস গড়ল দেশের ক্লাব ফোর্টিজ এফসি। বিকেলে AFC চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের ক্লাব মুরাজ ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়েছে তারা। এতে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে ফোর্টিজ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। ম্যাচের বয়স তখন 52 মিনিট। গোল শূন্য প্রথমার্ধ শেষে আচমকা মাঠ জুড়ে উল্লাসে ফেটে পড়েন ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকা ফোর্টিজ এফসি। কিরগিজস্তানের ক্লাব মুরাজ ইউনাইটেডের বিপক্ষে 8 বিদেশি নিয়ে একাদশ সাজায় ফোর্টিজ। প্রথমার্ধে খুব একটা চেপে ধরা গেল না অতিথিদের। দ্বিতীয়ার্ধে এগিয়ে গেল স্বাগতিকরা, সেই সাথে ছিল ভাগ্যের সহায়তাও। প্রতিপক্ষের পেনাল্টি ফিরিয়ে দিল গোল পোস্ট। দলীয় নৈপুণ্য ও ভাগ্যের স্পর্শে AFC চ্যালেঞ্জ লিগে প্রথম খেলতে নেমে কিংস অ্যারেনায় দুর্দান্ত এক প্রাপ্তির উচ্ছ্বাসে ভাসল ফোর্টিজ।
গেল মৌসুমে ফুটবল লিগে তৃতীয় হওয়া ফর্টিসের চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ ছিল না, কিন্তু বসুন্ধরা কিংস ও আবাহনীর উপর ফিফা নিষেধাজ্ঞা থাকায় দুয়ার খুলে যায় তাদের। এটা একটা চান্স যে অনেক কিছু হচ্ছে, কিন্তু ফুটবলের উন্মাদনার জন্য আরেকটা কিছু ঘটুক। সো আমি প্লেয়ারদেরকে বলছি দিস ইজ দ্য রিয়েল চান্স টু গেট সামথিং। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন প্রায় 1 বছর আগে। ধারে খেলতে এসে ক্লাবকে মূল পর্বে খেলার সুযোগ করে দেওয়া এই স্ট্রাইকারের ফোকাস জাতীয় দলে ফেরা। লাস্ট ক্যাম্পেও ছিলাম, সান মারিনোর ক্যাম্পে ট্রাই করছি, হয়তোবা কোচের এই অল্প সময়ের মধ্যে কোচ আমাকে চিনতে পারে নাই, কোচে অনেকের নামও জানে না, কোচ একটা কনফারেন্সে বলছিল। আশা করি এই ম্যাচের পরে কোচ চিনবে, এখন দেখা যাক, বাকিটা কোচের উপর ডিপেন্ড করবে এবং পরবর্তীতে লিগ শরীরে চেষ্টা করবো যে ধারাবাহিকভাবে পারফর্ম করে আমি সাফে যাতে স্কোয়াডে চান্স পাই বা খেলতে পারি। আগামী 17 অক্টোবর শুরু হবে মূল প্রতিযোগিতা, শেষ হবে 2027 সালের 8 মে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত রাতের সংবাদ। শিরোনামগুলো জানাবো আরও একবার। জরুরি টিকা ক্যাম্পেইনের পরও সংক্রমণ ছড়াচ্ছে হাম, বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা, ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের। এখন আমাদের যেটি দেখার বিষয় যে আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে এসেছি, ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু, সে কতটা দিয়েছে, সেই প্রক্রিয়া আমরা যাচ্ছি। প্রধানমন্ত্রীকে ব্রিক্স ও দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ ভারতের, জানালো দিল্লি। ঢাকায় প্রধানের আশা নিয়ে জল্পনার কিছু নেই, মন্তব্য উপদেষ্টার। ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ, পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের উদ্যোগ, ফলাফল একই দিনে। 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন, তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। শেখ হাসিনার আরও ফোন আলাপের রেকর্ড ট্রাইব্যুনালে, নির্দেশ দেন আন্দোলনকারীদের বাড়ি ঘর পোড়ানোর, সায় ছিল কাদের ও হাসান মাহমুদের। আমাদেরও বাড়ি করে আগুন দিচ্ছে, ওদের বাড়ি করে আগুন পাবলিক দিলে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবেন। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। মানবতা বিরোধী অপরাধে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড, বাবার হাত ধরে উত্থানের 2 যুগ পর পালালেন দেশ ছেড়ে। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।